সাত মণ তেল তো পুরলো, কিন্তু রাধার নাচের অনুষ্ঠানের কি হলো? একদম শুরুতে একটা ছোট্ট ডিসক্লেমার আছে, আগে সেটা আপনাদের জানিয়ে নিই। যখন এটা চূড়ান্ত হয়ে গিয়েছিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে না, যে তালিকা প্রকাশিত হবে তারপরে আরও সাপ্লিমেন্টারি তালিকা আসবে, তারপরেই নির্বাচন কমিশন জানিয়েছিল তারা ভোটার সংখ্যা অনুযায়ী বুথ পুনর্বিন্যাসের যে কথা আগে জানিয়েছিলেন সেখান থেকে তারা পিছিয়ে আসছেন, কারণ 28 তারিখে যে তালিকা সেটা অসম্পূর্ণ। ফলে বুথ পুনর্বিন্যাস করার জন্য সম্পূর্ণ তালিকা হাতে না থাকলে সেটা করা সম্ভব নয়। তারা আপাতত বুথ পুনর্বিন্যাসে যাচ্ছেন না, যে বুথগুলোতে 24-এর নির্বাচন হয়েছিল সেই সংখ্যার বুথই থাকবে এবং সেভাবেই নির্বাচন হবে। এটা শোনার পর আমার মনে হয়েছিল তাহলে এই যে আবাসন ভিত্তিক বুথ তৈরির পদক্ষেপ করবার কথা বলেছিল নির্বাচন কমিশন, কোথাও সেখান থেকেও তারা সরে আসছে। কারণ নতুন বুথ যদি তৈরি না হয় বা বুথ পুনর্বিন্যাস না হয়, একই সংখ্যক বুথ থাকবে এরকম যদি বলা হয়, আপাতভাবে তাই মনে হয়। কিন্তু পরবর্তীতে গত বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করেছেন যে আবাসন ভিত্তিক বুথ নিয়ে তারা যে পদক্ষেপ করেছিলেন সেখান থেকে তারা সরে আসছেন না। তার কারণ ইতিমধ্যেই 70টির কিছু বেশি আবাসন তারা চিহ্নিত করেছিলেন যেখানে 300-র বেশি ভোটার এবং সেখানে আলাদা ভোট কেন্দ্র তৈরি করা সম্ভব, ইনফ্রাস্ট্রাকচার আছে। তো ওই যে ভোট কেন্দ্রগুলি নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলি তারা নতুন ভোট কেন্দ্র হিসেবেই যোগ করবেন। অর্থাৎ ওই আবাসন ভিত্তিক যে 70-এর কিছু বেশি আবাসনে নতুন বুথ তৈরির সিদ্ধান্ত, সেটা থেকে তারা আপাতত সরছেন না। ফলে আপনাদের এটা জানিয়ে দেওয়া দরকার ছিল যে 81,000-এর কাছে পৌঁছতে পারে টোটাল বুথ। তার কারণ এমনিতেই 80,600-র কিছু বেশি ছিল সব মিলিয়ে বুথের সংখ্যা, তার সঙ্গে আরও এইরকম কিছু বুথ যদি অতিরিক্ত যোগ হয় তাহলে সর্বোচ্চ 81, আমি বলছি না 81তেই পৌঁছবে, কিন্তু সর্বোচ্চ 81,000 পর্যন্ত বুথের সংখ্যা হতে পারে আগামী নির্বাচনে। কিন্তু এবার আসা যাক যে নির্বাচনটা হবে কবে, নির্বাচনটা আদৌ কি নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব, এবং মে মাসের 6 তারিখের মধ্যে নতুন সরকার। তালিকা তৈরির এখন এই মুহূর্তে যা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, তাতে মনে হচ্ছে যে 28 তারিখে যে তালিকাটা বেরোবে, এই তালিকাটা কিসের তালিকা? চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা। চূড়ান্ত কিভাবে বলবেন? কারণ যার নাম ডিলিট করা হচ্ছে তার নামও নাকি এই তালিকায় থাকবে। ইনফ্যাক্ট নির্বাচন কমিশন বলেছেন যে 7,08,00,000 নাম 28 তারিখের তালিকাতে তারা দিয়ে দিচ্ছেন। এই 7,08,00,000 মানে হচ্ছে 7,66,00,000 ছিল, তার মধ্যে ওই 56,58 লক্ষ বাদ গেছে ইতিমধ্যেই, ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, এই সমস্ত নাম এগুলো থাকছে না। কিন্তু এছাড়া সবার নামই এই তালিকায় থাকছে। তাহলে যে খসড়া ভোটার তালিকা তার সঙ্গে তফাৎ কোথায়? তফাৎ একই জায়গায়, যে নামগুলো তারা তালিকা থেকে সরাচ্ছেন অর্থাৎ ডিলিট করা হচ্ছে তার নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। যে নামগুলো তাদের এখনও নিষ্পত্তি হয়নি, অর্থাৎ এই বিচার বিভাগীয় অফিসারদের হাতে ভাগ্য ঝুলে রয়েছে, তাদের নামের পাশে অ্যাডজুডিকেটেড থাকবে লেখা। আর যারা ফাইনালি চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পেয়ে গেছেন ইতিমধ্যেই, তাদের নামের পাশে অ্যাপ্রুভড লেখা থাকবে। কিন্তু যাদের নাম বাদ যাচ্ছে তাদের নাম তারা আপাতত বুথভিত্তিক তালিকা থেকে সরাচ্ছেন না, নামের পাশে শুধু ডিলিটেড লিখে দিচ্ছেন। এই ব্যাপারটাই আমার মাথায় ঢুকছে না। তাদের তো একটা ভোটার তালিকা তৈরি হওয়ার কথা, তৈরি করার কথা, যেটার মধ্যে যারা বৈধ ভোটার নন তাদের নাম থাকবে না। আপনারা যাদের ডিলিটেড লিখছেন তাদের তো তার মানে আপনারা বৈধ মনে করছেন না, তাদের নাম বাদ দিচ্ছেন, কিন্তু তা আবার ভোটার তালিকায় রেখেও দিচ্ছেন কেন? তাহলে বাদ দিন এবং আলাদা ভোটার একটা তালিকা দিন যেখানে বাদ দেওয়া হয়েছে এই ভোটারদের। এটা এর আগে নির্বাচন কমিশন বলেছিল যারা বাদ যাবেন তাদের দরকার হলে আমরা একটা আলাদা তালিকা করব, সেই তালিকায় কি জন্য তিনি বাদ গেছেন সেটাও আমরা লিখে দেবো। অর্থাৎ কি কারণে তাকে আমরা বৈধ ভোটার বলে মনে করছি না সেটাও লেখা থাকবে। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন যে তালিকা বানাবে তাতে সবার নামই থাকবে, এমনকি যিনি ডিলিটেড নামের পাশে লেখা থাকবে ডিলিটেড। আচ্ছা, এরপরে ধরুন আপনার নামের পাশে আপনি দেখলেন ডিলিটেড লেখা, আপনার 5 দিনের মধ্যে স্থানীয় যিনি নির্বাচনী আধিকারিক আছেন তার কাছে আপনি, ডিস্ট্রিক্ট লেভেল আধিকারিক, তার কাছে আপনি
আবেদন জানাতে পারেন যে আমার নাম তোলা হোক, আমি বৈধ ভোটার। তিনি যদি 5 দিনের মধ্যে এ ব্যাপারে কোনো নিষ্পত্তি করতে না পারেন, পরের 5 দিন আপনার কাছে সময় আছে, আপনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সরাসরি আবেদন জানাতে পারেন যে আমি বৈধ ভোটার, আমার নাম বাদ যেতে পারে না। এবং তারপরে আপনার আবেদনের ভিত্তিতে মুখ্য নির্বাচনী আধিকারিকও সিদ্ধান্ত নেবেন। তিনি যদি মনে করেন আপনার নাম ভুলক্রমে বাদ গেছে বা আপনি যে লজিকে বৈধ ভোটার হিসেবে দাবি করছেন নিজেকে সেটা গ্রহণযোগ্য, তাহলে আপনি আবার তালিকায় ফেরত আসবেন। তার মানে কি? তার মানে যে তালিকা 28 তারিখে তৈরি হচ্ছে সেই তালিকা চূড়ান্ত নয়। সেখানে যার নামের পাশে ডিলিটেড লেখা থাকছে তিনি আবার নির্বাচনী তালিকায় ফেরত আসতেই পারেন, যদি ডিস্ট্রিক্ট লেভেল অফিসার তাকে মনে করেন তিনি ভুলক্রমে তার নাম বাদ দেওয়া হয়েছে, যদি সিইও চিফ ইলেকট্রাল অফিসার মনে করেন যে তার নাম থাকা উচিত, বৈধ ভোটার তিনি ফেরত চলে আসতে পারেন। এমনিতেই এই যে 56 লক্ষ নথি এখনো যাচাই করা বাকি, তার মধ্যে কিছু হয়তো কমপ্লিট হয়েছে, সেই নথি যাচাই করে জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নেবেন এবং সেটা অবশ্যই 28 তারিখের মধ্যে হচ্ছে না। যাদের নামের পাশে অ্যাডজুডিকেটেড লেখা থাকবে, অর্থাৎ তিনি এখনো বিবেচনাধীন। এবার সাপ্লিমেন্টারি লিস্ট আসবে, সেই সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে যাদের নামের ব্যাপারে নিষ্পত্তি হয়েছে। আমি ধরে নিচ্ছি ওই সাপ্লিমেন্টারি লিস্টেও ডিলিটেড ক্যাটাগরি থাকবে এবং অ্যাপ্রুভড ক্যাটাগরি থাকবে। ফলে সাপ্লিমেন্টারি লিস্টে যিনি ডিলিটেড হয়ে আসলেন, সেখানে যখন দেখা গেল কেউ নাম বাদ পড়েছে সাপ্লিমেন্টারি লিস্টে, ডিলিটেড বলা হয়েছে, তিনি আবার ওই সুযোগ পাবেন। 5 দিন তিনি তার জেলা ভিত্তিক নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে পারবেন, পরের 5 দিন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের তার কাছে আবেদন করতে পারবেন। লজিক্যালি সবার কাছে সমান সুযোগ থাকার কথা। ফলে শেষ যেদিন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, আইন বলছে, আমি যদি ভারতের আইন ধরে নিই যে একজনকে আপনি যখন এই সুযোগ দিচ্ছেন আরেকজনকেও আপনাকে দিতে হবে, তাহলে শেষ সাপ্লিমেন্টারি লিস্টে যার নামের পাশে ডিলিটেড লেখা থাকবে এবং তিনি যদি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে, তিনি বৈধ ভোটার, তিনি অবশ্যই অ্যাপিল করার সুযোগ পাবেন। তাহলে সেটা কতদিন পর্যন্ত চলবে এই প্রসেস? তার কারণ নির্বাচন নির্ঘণ্ট যদি ঘোষণা হয়ে যায়, তাহলে নির্বাচনের যারা প্রার্থী হচ্ছেন তাদের যে নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ, সেই শেষ তারিখ পর্যন্তই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট শেষ যেদিনকে বেরোচ্ছে সেদিনকেই ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যাচ্ছে, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। কারণ যিনি সেখানে ডিলিটেড হলেন তিনি যদি বৈধ ভোটার হন, তার কাছে আরও 10 দিন সময় থাকছে নিজের ব্যাপারে আপিল করার এবং আবার নির্বাচনী তালিকায় ফেরত আসার। ফলে পুরো বিষয়টা আদৌ কতদিনের মধ্যে শেষ হবে সেটা এই মুহূর্তে বসে বলা সম্ভব নয়। যে 56 লক্ষ নথি যাচাইয়ের কথা বলা হচ্ছে, বাইরে থেকে আনা হচ্ছে জুডিশিয়াল অফিসার, কিন্তু তারপরেও কতদিনের মধ্যে এটা করা সম্ভব, এই প্রশ্নের উত্তর তো এখনও নেই। আমি একটা অঙ্ক আপনাদের বলেছিলাম এর আগের ভিডিওতে, পারলে একবার গিয়ে দেখে নেবেন। সেই অঙ্ক বলছে যে যদি 1500 লোকও কাজ করে তাহলেও একটা নির্দিষ্ট সময়ের আগে এটা শেষ হওয়া সম্ভব নয়। আচ্ছা, এবার জুডিশিয়াল অফিসারদের যাদের নিয়োগ করা হচ্ছে তাদের নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আপত্তি জানিয়েছেন। তবে শুনলাম সুপ্রিম কোর্ট বিষয়টিকে খুব বেশি আমল দেয়নি, কিন্তু তার বক্তব্য হচ্ছে জুডিশিয়াল অফিসারদের যে নিয়োগ করছে কমিশন, তাদের যে নির্দেশ দিচ্ছে কমিশন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কোনো কনসালটেশন ছাড়া, এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কমিশন। যদিও বিষয়টিকে খুব গুরুত্ব দেয়নি, শুনলাম নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে বৈধই বলেছে ঘুরিয়ে সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে নির্দেশ এবং ট্রেনিং জুডিশিয়াল অফিসারদের নির্বাচন কমিশনই তো দেবে। কিন্তু এটা থেকে বোঝা যায় যে প্রতিটি পদে নির্বাচন কমিশনের পদক্ষেপ চ্যালেঞ্জড হচ্ছে। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, ঠিক এই পলিসিতে চলছে রাজ্যের সরকার এবং রাজ্যের শাসক দলের প্রধান। ফলে যে কোনো মুহূর্তে যে কোনো পদক্ষেপ নতুন করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই এসআইআর প্রসেস চলছে, এই যুদ্ধের মধ্যে অনেক সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, হয়তো কোনো রকম তার নিজের কোনো অপরাধ নেই, কিন্তু এই লড়াইয়ের শিকার হয়ে যাবেন অনেক সাধারণ ভোটার। আমি এই প্রসঙ্গ আপনাদের জানিয়ে রাখি যে আগামী রোববার থেকে রাজ্যে আধা সামরিক বাহিনী ঢুকে পড়ছে। এখন বাহিনী তো ঢুকে পড়ছে,
নিয়ম অনুযায়ী এই বাহিনী ব্যবহার করেন রাজ্য প্রশাসনের আধিকারিক যারা আছেন, জেলার যিনি পুলিশ সুপার, জেলার যিনি জেলা শাসক, তারা সিদ্ধান্ত নেন কোথায় কোথায় কোন বাহিনী থাকবে, কি কাজে তাকে ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশ বাহিনীকে বসিয়ে রাখা যাবে না। কিন্তু যেরকম একটা ঠান্ডা লড়াই চলছে জেলা প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের, তার প্রতিফলন যে ওখানে হবে না ওই আধা সামরিক বাহিনীর ক্ষেত্রে, এটাই বা নিশ্চিত করে বলা কি করে সম্ভব? মানে ধরে নিন মস্তিষ্কের সঙ্গে হৃৎপিণ্ডের কোঅর্ডিনেশন হচ্ছে না। এরকম একটি প্রাণীর জীবিত থাকা কতটা কঠিন, যারা মেডিকেল সায়েন্স চর্চা করেন তারা অনেক ভালো বলতে পারবেন। এখন পরিস্থিতিটা সেই রকম জায়গায় চলে যাচ্ছে। এই আবহে পশ্চিমবঙ্গে ভোটের ক্ষেত্রে এখানকার সরকার গত কয়েক দশক ধরেই কেন্দ্র বিরোধী, এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাম সরকারকেও আমরা কথা বলতে দেখেছি। তৃণমূলেও এর আগে কথা বলেছে নির্বাচন কমিশন নিয়ে। কিন্তু যে আপাত যুদ্ধ আবহ এই মুহূর্তে রয়েছে, এরকম আবহে এর আগে কখনো নির্বাচন হয়েছে বলে মনে হয় না। গত বছর 26শে ফেব্রুয়ারি নির্বাচন শুরু হয়ে গিয়েছিল এবং মার্চের মধ্যে নির্বাচন শেষ হয়েছিল, এপ্রিলে ফলাফল বেরিয়েছিল, মে মাসের মধ্যে নতুন সরকার কাজ শুরু করেছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, 28 তারিখ তো আপনি ছেড়েই দিন, মোটামুটিভাবে মার্চের 15 তারিখের আগে ভোটার তালিকার একটা চূড়ান্ত চেহারা স্পষ্ট হওয়া কঠিন, এবং তারপরেও জটিলতা থেকে যাবে বলেই মনে হচ্ছে। 15 তারিখের পরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হলে অন্তত 15ই এপ্রিলের আগে নির্বাচন শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে নির্বাচন যদি 15ই এপ্রিলের পর শুরু হয় এবং নির্বাচন যদি এপ্রিলের মধ্যেই শেষ করতে হয়, তাহলে গতবারের মতো 6 দফা 7 দফায় ভোট করা এবারে সম্ভব হবে না। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভোট শেষ করতে হয়, 3 দফা 4 দফায় ভোট হতে পারে, কিন্তু সেটাও নির্বাচন কমিশনের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। ফলে যদি 15 তারিখের মধ্যে নির্বাচন ঘোষিত হয়, তারপরেও আমি বলছি যে 2 থেকে 3 থেকে 4 দফার মধ্যে নির্বাচন করতে হবে রাজ্যে, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করে নতুন সরকার এখানে যদি তাদের দায়িত্ব নিতে হয়। এই মুহূর্তে পরিষ্কার করে বলা যে এই সময়ের মধ্যে এই ব্যাপারটা কমপ্লিট হবে এবং তারপরে এই সময়ের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, আপাত দৃষ্টিতে সম্ভব নয়। বড় চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশনের যিনি প্রধান কমিশনার, তিনি তার টিম নিয়ে কলকাতায় আসার কথা ছিল। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে তারা বৈঠক করবেন, রাজ্য প্রশাসনের সঙ্গে এখানকার সিইও থাকবেন। সেই সফর পিছিয়ে গেছে। 1 মার্চ রবিবার তার আসার কথা ছিল, কিন্তু জ্ঞানেশ কুমারকে বলা হয়েছে রাজ্যের তরফ থেকে, শুনলাম যে এই সময় আপনার নিরাপত্তার ব্যবস্থা করা কঠিন, কারণ কলকাতায় একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ রয়েছে, এসএসসির গ্রুপ ডির একটা পরীক্ষা রয়েছে ওই দিন, এবং সব মিলিয়ে পুলিশের এমন কিছু ব্যস্ততা থাকবে যার ফলে, এবং তারা মনে করছেন 28 তারিখ যেহেতু শনিবার দিন একটা ফাইনাল তালিকা প্রকাশিত হয়ে যাচ্ছে, এর ফলে কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে পারে। এই আবহে 1 তারিখে মুখ্য নির্বাচন কমিশনার তার দল নিয়ে কলকাতায় আসছেন না। পিছিয়ে কবে আসছেন সেটাও এখনো নিশ্চিত হয়নি, কিন্তু তিনি আসবেন, বৈঠক হবে, তারপরে চূড়ান্ত হবে দিনক্ষণ, তার আগে এমনি চূড়ান্ত হবে না। ফলে এই সফর পিছিয়ে যাওয়া মানে এ ব্যাপারে সিদ্ধান্ত অটোমেটিক্যালি পিছিয়ে যাবে, এটা ধরে নেওয়া যায়। দেখা যাক, আমাদের জাস্ট ফিঙ্গার ক্রস করে অপেক্ষা করতে হবে কবে ঘোষণা হবে এই রাজ্যের ভোট।